এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিম এশিয়ার শান্তির জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইহুদিবাদীদের জবরদখলের অবসান ঘটাতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কারাদণ্ড দিয়েছে আদালত। এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনা রয়েছে আমি মোহাম্মদ আমির হোসাইন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংস এবং ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইহুদিবাদীদের জবরদখলের অবসান ঘটানো সম্ভব হলেই কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে পূর্ণ ও প্রকৃত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি গতকাল তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান আরব ডায়ালগ কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এই মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি জনগণকে তাদের সকল অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং গত 7 মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকার উপর যে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তার ফলে বিশ্ববাসীর সামনে ফিলিস্তিন ইস্যুর গুরুত্বের মাত্রায় ধরা পড়েছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতি নিঃশর্ত ও সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়ায় তিনি মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকা এতদিন ধরে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার যে মিথ্যা বুলি আওড়ে এসেছিল তার স্বরূপও আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন রকেট ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা, যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গত 7 অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে। প্রতিরোধ যুদ্ধকে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদীদের 7 দশকের দখলদারিত্বের অবসান ঘটানোর একমাত্র পন্থা বলে মন্তব্য করেছেন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা। তিনি বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে। সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ সংগঠনের প্রতিনিধিদের এক বৈঠকে নাখালা আরও বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ না করলে আমাদেরকে চিরদিন দখলদারদের অধীনে থেকে যেতে হবে। গাজায় চলমান যুদ্ধকে ফিলিস্তিনি জনগণের পাশাপাশি প্রতিরোধ গ্রুপগুলোর জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন জিহাদ আন্দোলনের এই শীর্ষ নেতা।
তিনি বলেন, দখলদার ইহুদিবাদীরাও তাদের অবৈধ রাষ্ট্রের ইতিহাসে প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে আর কখনো এত বড় প্রতিরোধের মুখে পড়েনি এবং তারা এর আগে ফিলিস্তিনি জনগণের এত বেশি অটল ও অবিচল অবস্থান প্রত্যক্ষ করেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় এ পর্যন্ত অন্তত 500 ডাক্তার ও চিকিৎসাকর্মী শহীদ হয়েছেন। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতির মাধ্যমে তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে 500 ডাক্তার ও চিকিৎসাকর্মী ইসরায়েলি বর্বরতায় শহীদ হয়েছেন, তার মধ্যে 138 জন নার্স রয়েছেন। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার ডাক্তার ও চিকিৎসাকর্মী এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত নিয়মিতভাবে সেখানকার হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে চলেছে। বর্বর ইসরায়েলি সেনারা কেবল ডাক্তার ও চিকিৎসা কর্মীদেরই হত্যা করছে না, তারা হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও আশ্রয় নেওয়া ব্যক্তিদেরও হত্যা করছে। চলতি মাসের 2 তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত গাজার স্বাস্থ্য বিভাগের অন্তত 443টি হামলার ঘটনা ঘটিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেই আজ সকালে 35তম তেহরান আন্তর্জাতিক বইমেলা পরিদর্শন করেন। 3 ঘন্টা ধরে তিনি খুব কাছ থেকে বিভিন্ন বইয়ের স্টল ঘুরে ঘুরে দেখেন। এ সময় ইসলামী বিপ্লবের নেতা, প্রকাশক, লেখক এবং বইয়ের স্টলের মালিকদের সঙ্গে আলাপ করেছেন। আলাপকালে বই প্রকাশনা নানা দিক এবং বইয়ের বাজারের পরিস্থিতি সহ বই মেলাকে জনগণ কতটুকু স্বাগত জানালো সে সম্পর্কেও তিনি নিবিড়ভাবে খোঁজ খবর নেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। বিচারক রায় উল্লেখ করেন, তিথি সরকারের আগের 21 মাসের কারাভোগ বর্তমান সাজা থেকে বাদ যাবে। এছাড়া তাকে 1 বছরের জন্য প্রবেশনে রাখার আদেশ দেওয়া হয়। এ সময় নিয়মিত প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে তাকে। জানা যায়, দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 23 অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, আইনগতভাবে এই আর্জি মানা সম্ভব নয়। এভাবে কোনো মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানো যায় না। ওই সিদ্ধান্ত নিতে পারে কেবলই দিল্লির উপরাজ্যপাল, আমরা হস্তক্ষেপ করতে পারব না। কেজরিওয়াল আবগারি দুর্নীতিতে গ্রেফতার হওয়ায় দিল্লিতে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। আজ বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ সাফ জানিয়ে দেন যে এ ব্যাপারে কেবল দিল্লির উপরাজ্যপালই পদক্ষেপ নিতে পারেন। এরপরও কেজরির সংকট পুরোপুরি কাটছে না। দেশের ইতিহাসে অরবিন্দ কেজরিওয়ালই প্রথম যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপদ জন প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল যে দাবি করছে তা মিথ্যা। সংস্থাটি বলছে, প্রকৃত সত্য হল যুদ্ধ বিধ্বস্ত গাজার কোথাও নিরাপদ কোনো এলাকা নেই। আনরোয়া পরিষ্কার করে বলেছে, গাজার উদ্বাস্ত মানুষের জন্য নিরাপদ জোনের ব্যাপারে ইসরায়েল যে দাবি করছে তা মিথ্যা এবং বিভ্রান্তিকর।
গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে সংস্থাটির প্রধান ফিলিপ লজ্জারিনি এসব কথা বলেন। গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত আকাশ, সমুদ্র ও স্থল আগ্রাসনের মধ্যে দিয়ে দখলদার ইসরায়েল নির্বিচারে গাজার সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 35,000 মানুষ শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। লেবাননের একজন শীর্ষ পর্যায়ের আইন প্রণেতা বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ করছে তার মাধ্যমে দখলদার এই শক্তি কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের বর্বর গণহত্যা এবং যুদ্ধ কেবল হামাস আন্দোলনকেই শক্তিশালী করবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি অনুগত আইন প্রণেতা মোহাম্মদ রাদ গতকাল দেশটির পার্লামেন্টে বলেন, গাজা উপত্যকা ও অধিকৃত অঞ্চলে হামাস কেবল রাজনৈতিক শক্তি হিসেবেই জেগে উঠবে না, বরং মুসলিম বিশ্বে তারা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে। লেবাননের এমপি বলেন, হামাস সহ ফিলিস্তিনের সমস্ত সংগঠন যখন গাজা যুদ্ধ বন্ধের জন্য একটি ফর্মুলা দিয়ে কাজ করছিল এবং যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি অবস্থানে ছিল, তখন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী একগুঁয়েমি করে রাফা শহরে আগ্রাসন চালানোর কথা বলছেন। মার্কিন কর্মকর্তারা তাকে তার অবস্থান থেকে সরাতে পারেনি, যার কারণে আমেরিকা এই প্রথমবারের মতো প্রকাশ্যে ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলি বন্দীদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে চলমান যুদ্ধবিরতির আলোচনার জন্য চরম আঘাত বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সিয়াটেলে এক নির্বাচনী প্রচারণা সভায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, বন্দী ইসরায়েলিদের যদি হামাস মুক্তি দেয় তাহলে যুদ্ধবিরতি সম্ভব হবে। বাইডেনের এই বক্তব্যের পর হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে, আমরা প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যকে হতাশার সাথে দেখছি, যেখানে তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতির বিষয়টি হামাসের হাতে আটক থাকা বন্দীদের মুক্তির উপর নির্ভর করছে। আমরা প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যের নিন্দা জানাচ্ছি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় সর্বাত্মক স্থল অভিযান চালিয়েও ফিলিস্তিনি প্রতিরোধ হামাসকে নির্মূল করা সম্ভব হবে না, আর সেক্ষেত্রে গোটা উপত্যকায় নৈরাজ্য দেখা দেবে। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবের পরদিন থেকেই পশ্চিমা রাজনীতিবিদদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা একথা বলতে শুরু করেন যে অচিরেই ইরান বিপ্লবের ইতি ঘটবে, কিন্তু বাস্তবে 4.5 দশক ধরে এই বিপ্লব টিকে আছে ও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। আজকের দৃষ্টিপাতে এই সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন আশরাফুর রহমানের পরিবেশনায়। ইরানের ইসলামী বিপ্লবের কারণে বিশ্বের আধিপত্যকামী শক্তিগুলো এদেশ থেকে আগ্রাসনের কালো হাত গুটিয়ে নিতে বাধ্য হয়। ওইসব শক্তি অচিরেই একথা উপলব্ধি করে যে এই বিপ্লবের একটি বৈশ্বিক বার্তা রয়েছে এবং এর শোষণমুক্ত বিপ্লবী চিন্তাধারা বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত জাতিগুলোর হৃদয়ে আশার আলো জ্বালিয়েছে। এই বিপ্লব মুসলিম তো বটেই, এমনকি অমুসলিম স্বাধীনতাকামীদের জন্য অধিকার আদায়ের সংগ্রামের ক্ষেত্রে মডেল হয়ে উঠেছে। ইসলামী বিপ্লবের পরদিন থেকে পশ্চিমা রাজনীতিবিদদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলতে শুরু করেন যে অচিরেই ইরান বিপ্লবের ইতি ঘটবে, কিন্তু বাস্তবে 4.5 দশক ধরে এই বিপ্লব টিকে আছে এবং বিশ্ববাসীর
দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, ইসলামী বিপ্লবের প্রতি গোটা বিশ্বের এত গভীর দৃষ্টির কারণ কি? এই প্রশ্নের উত্তর পেতে ইরানের ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার সময়টি লক্ষ্য করতে হবে। সে সময় বিশ্বের অন্যতম প্রধান শক্তি আমেরিকা গুরুত্বপূর্ণ ও কৌশলগত পশ্চিম এশিয়া অঞ্চল কবজা করার জন্য ইরানের তৎকালীন পাহলাভি শাসককে নিজের অনুগত ভৃত্যে পরিণত করেছিল। অন্যদিকে কথিত আধুনিকতার নামে কামাল আতাতুর্ক তুরস্কে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, ইরানের পাহলাভি শাসক তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে যাচ্ছিল। এই অবস্থা দেখে পশ্চিমা রাজনীতিবিদ ও তাত্ত্বিকদের মন এই আনন্দে নেচে উঠেছিল যে তারা অচিরেই ইসলামবিহীন একটি মধ্যপ্রাচ্য পেতে যাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর স্বাধীনতাকামী আন্দোলনগুলোকে সে সময় কঠোর হাতে দমন করা হচ্ছিল। তবে এসব কিছু ছাপিয়ে গিয়েছিল ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি। ইহুদিবাদীদের ইউরোপ ও আমেরিকার সমর্থন নিয়ে নীল থেকে ফুরাত পর্যন্ত ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক এরকম পরিস্থিতিতে ইরানে এমন একটি বিপ্লব হয় যেটি প্রাচ্য ও পাশ্চাত্য উভয় শক্তির আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ইমাম খোমেনি নামক একজন আলেমের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিপ্লবে ইরানের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেন। ইসলামী বিপ্লবের বহু বছর আগে ইমাম খোমেনি অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার ব্যাপারে এক বক্তৃতায় বলেছিলেন, আমি ধর্মীয় দায়িত্ববোধ থেকে ইরানি জাতির পাশাপাশি বিশ্ব মুসলিমকে এই বলে সতর্ক করতে চাই যে পবিত্র কোরআন ও ইসলাম বিপদের মুখে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবের কারণে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রকল্পগুলো একের পর এক ভেস্তে যেতে দেখে এ অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করে আধিপত্যকামী শক্তিগুলো। কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বের বড় শক্তিগুলো এখন পশ্চিম এশিয়ার চোরাবালিতে আটকে গেছে। তারা ৭৫ বছর আগে প্রলোভন, হুমকি ও অপমানজনক আচরণের মাধ্যমে ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারের অপবিত্র বীজ বপন করেছে। তাদের অভিলাষ ছিল এই বীজ থেকে সৃষ্ট বৃক্ষটি নীল থেকে ফোরাত পর্যন্ত পুরো অঞ্চলকে গ্রাস করে নেবে। কিন্তু আজ সেই ৭৫ বছর আগের মানচিত্রের চারপাশে নিজেকে সুরক্ষিত রাখার জন্য ইহুদিবাদীরা নিরাপত্তা প্রাচীর দিতে বাধ্য হয়েছে। আর তার শত্রু হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের ছায়াতলে প্রশিক্ষিত। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।